আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবায়েত শরীফ, প্রভাষক, বাংলা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে। তো এই যুগ বিভাগের মধ্যে আমি ৩টা যুগের কথা তোমাদের উল্লেখ করেছিলাম: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এটা হচ্ছে বাংলা সাহিত্যের ৩টা যুগ। তো এই ৩টা যুগের মধ্যে আজকে আমি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। তো আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা যে ধরা হয় এটা হচ্ছে চর্যাপদের উপর ভিত্তি করে, তাই না? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে কি চর্যাপদ। তাহলে এই চর্যাপদের যে রচনাকাল, এই রচনাকালের উপরে ভিত্তি করেই আমাদের কি বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা ধরা হয়। তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা কত সাল থেকে কত সাল? গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম 650 থেকে 1200। আর এই চর্যাপদের রচনাকাল হচ্ছে তাহলে কত হবে? 650 থেকে 1200। কিন্তু এই মতটা দিয়েছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি বলেছেন উনি? প্রাচীন যুগটা প্রাচীন যুগ প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200। এটা কে বলেছেন? এটা বলেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে এই বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 এবং এই চর্যাপদের রচনাকালও 650 থেকে 1200। এটা কে বলেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু আরো একজন পণ্ডিত আছে যে এই মতটাকে স্বীকার করেন নাই, তিনি অন্য একটা সাল বলেছেন এটা প্রাচীন যুগের ক্ষেত্রে। উনি বলেছেন 950 থেকে 1200। এটা হচ্ছে চর্যাপদের রচনাকাল বা চর্যাপদের সময়কাল। ওনার নাম হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উনি মনে করেন চর্যাপদের রচনা করা হয়েছে 950 থেকে 1200। যেহেতু এটা আজকে থেকে অনেক আগের সাহিত্যকর্ম, অনেক প্রায় এই যে আমরা দেখতে পাচ্ছি 1000 বছর আগের, হ্যাঁ, এই জন্যে তখন কিন্তু লিখার এখন আমাদের যেরকম প্রচলন আছে, হ্যাঁ, খাতা কলম, হ্যাঁ, আমরা এই যে যে অনলাইনে যেরকম করে বলে সেভ করে রাখছি কিছু একটা, তখন তো আর এরকম ছিল না। এই জন্যে এটা কিন্তু পুরাপুরি একটা গবেষণা, পরবর্তীতে গবেষণা করে এই সালগুলি নির্ণয় করা হয়েছে। এই জন্য পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। তো মতভেদগুলি এগুলা তোমরা তোমাদের যে প্রশ্নগুলি যে আলোচনা করবে পরীক্ষার সময়, তো এরকম করে মতভেদগুলি বলে তোমরা তোমাদের মতো করে বলবে যে এরকম অনেক ভাষা বিজ্ঞানীরাই বা ভাষা পণ্ডিতরাই এরকম করে বলেছেন। তো আমার মনে হয় এরকম হইতে পারে বিষয়টা। এরকম করে তোমরা একটা মতামত দিবে, তবে সবার মতামতটা আলোচনা করে। আর এখানে যে আমরা দুইটা যে সাল এখানে দেখতে পাচ্ছি, যে 650 থেকে 1200 এবং 950 থেকে 1200, এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই যে যে 650 থেকে 1200, এইটা যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই মতবাদটা ধরে হচ্ছে কি আমাদের পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের যারা আছেন তারা সবাই মনে করেন, সবাই এটা এটা সর্বজন স্বীকৃত এটা, যে 950 থেকে 1200 এই সময়টা হচ্ছে কি আমাদের প্রাচীন যুগ এবং এই সময়টা হচ্ছে কি চর্যাপদের রচনাকাল। এবার পশ্চিমবঙ্গে যারা আছে, হ্যাঁ, কলকাতায় যারা আছে, ওরা মনে করে বাংলা সাহিত্যের প্রাচীন যুগটা 950 থেকে 1200 এবং এই চর্যাপদের রচনাকালটাও 950 থেকে 1200, এটা ওরা ধরে। তো আমাদের কাছে আরো কিছু বিষয় আমরা যুক্তি দিয়ে এখানে তুলে ধরতে পারি, যেটার কারণে আমরা এটা বলতে পারি যে এই 650 থেকেই হচ্ছে 1200। যেমন আমরা নিশ্চয়ই পাল যুগের কথা শুনছি। পাল যুগ। পাল পাল যুগ হচ্ছে, পালরা কত সালে আমাদের এখানে শাসন প্রতিষ্ঠা করে? 750 থেকে 1150। তার মানে এখানে কত বছর আমরা দেখতে পাচ্ছি? 400 বছর, না? এই 400 বছর, তো এই 750 থেকে 1150 নিশ্চয়ই এই প্রাচীন যুগের যে জায়গায় যে সালটা দেওয়া আছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে 650 থেকে 1200। এর মধ্যে কিন্তু এই পাল যুগের এই পালদের কিন্তু সময়টা ছিল। আর এই পালরা কোন ধর্মের ছিল আমরা সেটাও নিশ্চয়ই জানি। ওরা কিন্তু বৌদ্ধ বৌদ্ধ ধর্মের ছিল। ওরা কিন্তু বৌদ্ধ ধর্মের ছিল। হ্যাঁ। তো আর এই চর্যাপদের যে গানগুলি, হ্যাঁ, বা পদগুলি যেগুলা, এগুলা কিন্তু বৌদ্ধদের সহজিয়া গান, ধর্মীয় গান, আমরা এটা নিশ্চয়ই জানি। তাহলে আমরা এই যে যে এখানে যারা শাসনকর্তা ছিল আমাদের বাংলায়, যখন যে শাসন যে কর্তা ছিল যারা পালরা, তো পালদের সাথে কিন্তু আমরা একটা পালদের রাজত্বকালের সাথে কিন্তু আমরা এই চর্যাপদেরও কিন্তু একটা মিল খুঁজে পাই। এবং এরা যে এই 1150 পর্যন্ত, পালরা যে 1150 পর্যন্ত শাসন করলো, এরপরে কারা আসছে? এরপরে আসছে সেনরা। সেনদের পরে কারা আসছে? মুসলিমরা আসছে। হ্যাঁ। তো এই যে যে পালা বদলটা হলো, তখন কিন্তু তারা এই বৌদ্ধরা এখান থেকে পালায় চলে গেল।
তারা পালায় কোথায় চলে গেল? বিভিন্ন জায়গায়, আমাদের দেশের বাইরে বিভিন্ন জায়গায়। কারণ শাসন ক্ষমতা তখন খুবই মানে কারণে, শাসন ক্ষমতার কারণে তাদের এইখানে বাংলায় টিকে থাকা খুবই কষ্ট হচ্ছিল। এই জন্য তারা আমাদের দেশ থেকে পালায়া চলে যায়। তো পালায়া যখন চলে যায় তারা এখান থেকে, তারা এই চর্যাপদ যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই চর্যাপদটা কিন্তু তারা এখান থেকে নিয়েই চলে যায়। হ্যাঁ, হাতে করে নিয়েই চলে যায়। তো এই নিয়ে চলে যায় কোথায়? বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন জায়গায় চলে যায়। তার মধ্যে আমরা এই চর্যাপদের যে অস্তিত্বটা যেটা খুঁজে পাই, সেটা হচ্ছে কি, সেটা আমরা খুঁজে পাই হচ্ছে কি নেপালের রাজদরবারে। চর্যাপদটা যেটা আমরা পাই, তো এই নেপালের রাজদরবারে এটা পাওয়ার কারণটা আমরা নিশ্চয়ই আজকে বুঝে গেলাম। নেপালের রাজদরবারে এটা পাওয়া গেছে এই কারণে, বাংলাদেশে পাওয়া যায় না। কারণ হচ্ছে যে বাংলাদেশের তখন এই বাংলার অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, বাংলায় অনেক মানুষ তখন কি হতো, অত্যাচারিত হতে থাকতো, হ্যাঁ, নির্যাতিত হতে থাকতো। ধর্মের চর্চা, হ্যাঁ, বিভিন্ন সৃজনশীল কার্যক্রম তখন পরিচালনা করা যেত না। কারণ হচ্ছে তখন শাসন ভারে যারা ছিল, এই যে সেনরা, পালদের পর্যন্ত কিন্তু খুব ভালো ছিল এই 1150 পর্যন্ত। কিন্তু এরপরে যখন সেন শাসন মানে হিন্দুদের শাসন আসে এবং পরবর্তীতে মুসলিমের শাসন আসে, তখন কিন্তু এরা এই খুবই অত্যাচারিত হতে থাকে। বৌদ্ধ যারা ছিল, বৌদ্ধরা, তখন তারা পালায় চলে যায়। এই কারণে আমাদের এই চর্যাপদ, বাংলা সাহিত্যের প্রাচীন যে নিদর্শনটা, এই নিদর্শনটা কিন্তু পাওয়া গেছে কোথায়? নেপালের রাজদরবারে। তো এটা, তাহলে এটা পাওয়া গেল মানে হচ্ছে কি, এটা হচ্ছে আবিষ্কার হলো কখন? তাহলে আবিষ্কারের সালটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আবিষ্কার হলো 1907 সালে। হ্যাঁ, 1907 সালে, 1907 সালে আবিষ্কার হলো। কত কত সালে তাহলে? নেপাল রাজদরবার থেকে কত সালে? 1907 সালে। কে আবিষ্কার করলেন? মহোমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আর এটা হচ্ছে চর্যাপত্র প্রকাশ করা হয় 1916 সালে। তাহলে এখানে এই যে এটা হচ্ছে পাওয়া যায় বা আবিষ্কার করা হয়, এরপরে এটা প্রকাশ হয় 1916 সালে। কোন জায়গা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কলকাতা থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদের কলকাতা থেকে। হ্যাঁ, এটা তাহলে কিন্তু এখানে আমাদের 3টা সাল আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে আমরা এখানে যেটা লিখছি চর্যাপদের রচনাকাল। হ্যাঁ, চর্যাপদের রচনাকাল এটা হচ্ছে কত সাল থেকে কত সাল? 650 থেকে 1200। এটা হচ্ছে চর্যাপদ রচনা করা হয়েছে। এরপরে দেখো কত বছর পরে যে এখান থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি 1000, হ্যাঁ, 1000 বছর, 1000 বছরেরও বেশি সময় পরে যে 1907 সালে এটা এটা কি হয়েছে? আবিষ্কার করা হয়েছে। এরপরে 1916 সালে এটা প্রকাশিত করা হয়। হ্যাঁ, প্রকাশিত করা হয় কি নামে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যেটা প্রকাশিত করা হয়, তো এটা প্রকাশিত করা হয় কি নামে? এই যে এখানে লেখা আছে, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আমি আবার একটু বলেছি, এটা প্রকাশিত হয় যে নামে, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে প্রকাশিত হয়। এটা কত সালে? 1916 সালে। এই 3টা সাল কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা সাল আমাদের অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে রচনাকাল 650 থেকে 1200, আর একটা হচ্ছে আবিষ্কার 1907, আর একটা হচ্ছে কি প্রকাশিত হওয়ার যে সালটা, এটা হচ্ছে 1916 সালে। তো এটা, এই জিনিসগুলি আমরা অবশ্যই এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এরপরে আমরা আরেকটা বিষয়, এখানে আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই চর্যাপদের যে কবি যারা ছিল, হ্যাঁ, কবিদের নিয়ে একটু কিছু কথা বলবো। এই কবি ছিল 23 বা 24 জন। এটা নিয়ে একটু মতভেদ আছে। তাহলে চর্যাপদের কবি কতজন? চর্যাপদের কবি হচ্ছে 23 বা 24 জন। হ্যাঁ, চর্যাপদের মোট পদ, পদ কয়টি এটা নিয়ে একটু দ্বিমত আছে। কেউ কেউ বলেন 50টি, কেউ কেউ বলেন কি 51টি। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি। তো এখানে আমরা এই চর্যাপদের যে পদ সংখ্যা যেটা আছে, সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই 51টাই স্বীকৃত, সর্বজন বলে স্বীকৃত বলে ধরা হয়। তো পদ, এখানে মোট পদ, বা গান যদি 51টি হয়েও থাকে, কিন্তু আমরা কিন্তু এটা পুরোপুরি এই 51টি পদ কিন্তু আমরা পাই না। হ্যাঁ, আমরা পাই হচ্ছে 46.5টি। 46.5টি, এই যে 46.5টি, মানে এই যে প্রায় এখানে বলা দেখা যাচ্ছে যে প্রায় আহ কয়েকটি পদ এখানে পাওয়া যায়নি। হ্যাঁ, পাওয়া যায়নি। 4টি পদ এখানে দেখা যাচ্ছে পাওয়া যায়নি। তো এই পদগুলি 3.5টি পদ পাওয়া যায়নি। এই পদগুলি পাওয়া যায় নাই, কারণটা কি? এটার কিন্তু একটা কারণ আছে। কারণ এই চর্যাপদ যখন লিখা হয়, তখন কিন্তু এটা কোনো কাগজে বা কোনো জায়গায় এরকম করে লিখা হয় না, যেটা স্থায়ীভাবে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে তাল পাতায় লিখা হয়। হ্যাঁ, যেই কারণে এটা পরবর্তীতে এই তাল পাতাটা ছিঁড়ে যায় বা ভেঙে যায় বা হারায় যায়। হ্যাঁ, বা কিছুতে খেয়ে ফেলে, এই কারণে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যে এখানকার এই 3.5টা পদ আমরা এখানে পাই না। তো যেই পদগুলি আমরা পাই না, সেটা না
সেটা কত কত নাম্বার পদ আমি একটু বলে দিচ্ছি এখানে। এটা হচ্ছে 22, 23, 24 ও 48। হ্যাঁ, এই চারটা পদ, 22, 23, 24 ও 48, এই চারটা পদ আমরা পাই না, এই চারটা পদ হারায় যায়। তাহলে আমাদের চর্যাপদ মোট পাওয়া গেছে কয়টি, এটা যদি আমরা এখানে লিখে রাখি, পদ পদ পাওয়া গেছে, পদ পাওয়া গেছে কয়টি, তাহলে 46.5টি। চর্যাপদের মোট পদ পাওয়া গেছে কয়টি, 46.5। আর মোট পদ ছিল হচ্ছে কয়টি, আমরা তাহলে বলবো এই 51টি বলবো। হ্যাঁ, আর কবির প্রশ্নটা যদি আমাদের থাকে তাহলে আমরা বলবো 23 বা 24 জন, যেটা উত্তরে থাকবে সেটাই আমরা লিখবো। যে দুইটা কখনোই থাকবে না উত্তরে, যে কোনো একটা থাকবে, আমরা যে কোনো একটাই উত্তর দিলেই হবে। হ্যাঁ, 23 জন বা 24 জন। আর এরপরে হচ্ছে চর্যাপদের যে কবি, হ্যাঁ, এই কবির সংখ্যা যেহেতু আমরা জানলাম, এখানে অনেকজন 23-24 জন কবি আছে, কিন্তু এতজনের কথা কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না। এই কারণে আমরা কয়েকজন কবির নাম মনে রাখবো না। যেমন আদি কবি, হ্যাঁ, আদি কবি হচ্ছে লুইপা। হ্যাঁ, আরেকজন কবির নাম আমাদের মনে রাখতে হবে কান্নুপা। হ্যাঁ, কান্নুপা উনি হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনা করছেন, বেশি পদ রচনা কারী, সবচেয়ে বেশি পদ রচনা করছে 13টি পদ। হ্যাঁ, 13টি পদ। তাহলে কান্নুপা, এটা উনি হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনাকারী, 13টি পদ রচনা করে। আর হচ্ছে আদি কবি যে, ওনার নাম ছিল লুইপা। আর এই 23 বা 24 জন কবির মধ্যে একজন কবি কিন্তু নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে ভুসুকোপা। এই নামটা আমরা লিখে দিচ্ছি এখানে, বুসুকোপা। এই 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 বুসুকোপা হচ্ছে কি করছে, উনি হচ্ছে নিজেই ওনার কবিতার মধ্যে উনি উল্লেখ করেছেন যে উনি হচ্ছে একজন বাঙালি কবি। হ্যাঁ, এই তাহলে আমরা এই যে 23-24 জন এতগুলি কবি, এই কবিগুলির মধ্যে এই 3টা কবির নাম কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, এবং কি কি কারণে, সেই কারণগুলি, কারণ এগুলা কিন্তু বারবার আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তো একটা হচ্ছে আদি কবি হচ্ছে লুইপা। আরেকটা হচ্ছে সবচেয়ে বেশি পদ রচনাকারীকে, সর্বাধিক পদকর্তাকে, তার নাম হচ্ছে কান্নুপা হচ্ছে পদ রচনা করে 13টি। এরপরে একজন কবি নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন, তার নাম হচ্ছে কি, বুসুকোপা। এই হচ্ছে কবিদের পরিচয়। তা আমরা এই সবার, এই প্রত্যেকটা, এই যে লুইপা, এই যে কান্নুপা, এই বুসুকোপা, সবার নামের শেষে কিন্তু পা দেখতে পাচ্ছি। পা, এই যে পা যে শব্দটা, এটা কিন্তু আসলে তখনকার সময়ে যে পা দিয়ে, যদিও আমরা এখন কিন্তু সম্মান প্রদর্শন করি না, কিন্তু তখনকার সময়ে পা দিয়ে সম্মান প্রদর্শন করা হতো। পা হচ্ছে একটা সম্মান সূচক উপাধি, এই জন্য কবিদের নামের শেষে এই পা শব্দটা থাকতো। যে পা, তাহলে পা শব্দটার অর্থ কি, পা শব্দটার অর্থ হচ্ছে সম্মান সূচক উপাধি। আর এই যে এই কবিরা, এই কবিদের যে কবিতাগুলি, হ্যাঁ, কবিতাগুলির যে লাইনগুলি, এই লাইনগুলিও কিন্তু আমাদের আলোচনা করা লাগবে। কারণ চর্যাপদের যখন আমরা এরকম কিছু প্রশ্ন আমরা আলোচনা করবো, যে চর্যাপদের শিল্প মূল্য, চর্যাপদের সাহিত্য মূল্য, চর্যাপদের সমাজচিত্র, হ্যাঁ, চর্যাপদের সমাজ বাস্তবতা, এই জিনিসগুলি নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু এরকম কবিদের এই নাম তো পরিচয় তো জানতেই হবে, প্লাস এর সাথে সাথে এই যে ওনার যে কবিতাগুলি লিখছে, এই কবিতাগুলির কিন্তু লাইনগুলি আমাদের জানতে হবে। হ্যাঁ, লাইনগুলির অর্থগুলি জানতে হবে। এবং এই অর্থগুলি আমাদের জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের এই চর্যাপদের কথা কিন্তু আমি গত ক্লাসে বলে রাখছিলাম, চর্যাপদ প্রাচীন যুগ এবং মধ্যযুগ, এই দুইটা যুগে কিন্তু ধর্মীয় প্রাধান্য আছে। হ্যাঁ, এই জন্যে এই চর্যাপদের এই কথাগুলি বুঝতে হলে অবশ্যই কিন্তু আমাদের ধর্মতত্ত্বটা বুঝতে হবে। ধর্মতত্ত্বটা হচ্ছে কোন ধর্মীয়, এই যে আমি বলছি বৌদ্ধ ধর্মীয়, হ্যাঁ, বৌদ্ধ ধর্মীয় সহজিয়া যে গানগুলি, এগুলো হচ্ছে কি সহজিয়া গান। আর এটা কোন ভাষায় লেখা, এটা হচ্ছে সন্ধ্যা ভাষায় লেখা। হ্যাঁ, সন্ধ্যা ভাষায় লেখা। হ্যাঁ, চর্যাপদের গানগুলি হচ্ছে কোন ভাষায় লেখা, সন্ধ্যা ভাষায় লেখা। আর চর্যাপদ কোন ছন্দে রচিত, এরকম একটা প্রশ্ন আমাদের থাকে, এটা হচ্ছে মাত্রাবৃত্ত। চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত। হ্যাঁ, আর চর্যাপদ কোন ভাষায় রচিত, চর্যাপদ হচ্ছে সন্ধ্যা ভাষায় রচিত। হ্যাঁ, চর্যাপদ কোন ছন্দে রচিত, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
এরকম আরো অনেক কিছু আসলে এই জায়গায় আলোচনা করার আছে যে এই কবিগুলির যে কবিতাগুলি, হ্যাঁ, কবিতাগুলিও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাগুলি নিয়ে আমি সামনে দেখি একদিন আর একদিন এই তোমাদের ক্লাস দিব এবং এটা নিয়ে আমি আলোচনা করব। তো আমি চেষ্টা করছি যে সবাই যাতে বুঝতে পারে, বাংলা বিভাগের শিক্ষার্থীর পাশাপাশি যে সাধারণ একজন কৌতূহলী যে মানুষ, সেও যাতে আমার এই কথাগুলি বুঝতে পারে। এই জন্য কিন্তু আমি খুব বেশি গভীরে না গিয়ে একবারে সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করছি, যাতে সবাই আমার ক্লাসটা বুঝতে পারে। তা আমি আবার এটা একটু রিমাইন্ড করে দিব, হ্যাঁ, এটা যেটা আমরা আলোচনা করলাম এখানে সেটা একটু বলে দিব। তাহলে চর্যাপদের আমরা একটু বলে দিচ্ছি। চর্যাপদের রচনাকাল হচ্ছে 650 থেকে 1200। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। হ্যাঁ, তো চর্যাপদের ভাষা কি ছিল? চর্যাপদের ভাষা ছিল সন্ধ্যা ভাষা। চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ কত সালে রচিত হয়? 650 থেকে 1200। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ কত সালে রচিত হয়? 950 থেকে 1200। চর্যাপদের চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়? চর্যাপদ নেপালে আবিষ্কৃত হয়। নেপালের কোন জায়গা থেকে? নেপালের রাজদরবার থেকে। কত সালে? চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে। চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। কোন জায়গা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তো এই বিষয়গুলি আমাদের একটু বারবার করে পড়তে হবে, বারবার করে পড়ে মনে রাখতে হবে। যেমন এই যে কবিগুলির কথা বললাম, এই যে চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা। চর্যাপদের সবচেয়ে বেশি পদকর্তাকে? ভূসুকোপা। চর্যাপদের চর্যাপদের সবচেয়ে বেশি পদ যে রচনা করছে তার নাম হচ্ছে কান্নুপা। হ্যাঁ, কান্নুপা। আর চর্যাপদের নিজেকে বাঙালি কবি বলে যে পরিচয় দিয়েছে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ভূসুকোপা। আর এই যে কান্নুপা যে সবচেয়ে বেশি পদ রচনা করছেন, তিনি হচ্ছেন 13টি পদ রচনা করেছেন। আর এই বিষয়গুলি আমাদের আসলে এই চর্যাপদের আরো কিছু নাম ছিল। চর্যাপদের নাম ছিল কি? চর্যাচর্য, প্রথম নাম যেটা চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগীতি। হ্যাঁ, এই যে পরবর্তীতে প্রকাশিত হলো কি নামে, এই জিনিসগুলি কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ক্লাসে। তোমরা সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে, আর আমি যাতে তোমাদের জন্য আরো সামনে ভালো কিছু নিয়ে আসতে পারি, এই জন্য তোমাদের উৎসাহ প্রেরণা লাগবে আমার। তো আমি আশা করব সবাই আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।